আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে আরেকটা কনজাংশন নিয়ে, যে কনজাংশনটা তৈরি হয় শনি এবং রাহু। ঠিক আছে, কালকে আমরা পড়েছি শনি এবং রবি যে কনজাংশন সেইটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা শনি রাহুর যে কনজাংশন যদি হয় ন্যাটাল চার্টে, সেইটা নিয়ে আজকে আমরা এই টপিকে আলোচনা করব। এবার শনি রাহুর যে কনজাংশন, মানুষের ভ্রান্ত ধারণা আছে যে এই শনি রাহুর কনজাংশন হলে মানুষের শাপিত যোগ তৈরি হয় বা শাপিত দোষ তৈরি হয়। তো সবার আগে কনজাংশনটা কতটা ডিগ্রির মধ্যে আছে, কালকেও পড়ানোর মধ্যে একটা জিনিস বলেছিলাম, যত কম ডিগ্রিতে থাকবে তত দোষটা বেশি ভয়ানক হবে, যত বেশি ডিগ্রি বা ডিগ্রি ডিফারেন্স যত হবে তত দোষের ম্যালেফিক এফেক্ট মানে অশুভ প্রভাবটা কমে যায়। এইবার শনি রাহুর ক্ষেত্রে কি হচ্ছে, শনি এবং রাহু কনজাংশনে সাপির যোগ যদি শনি এবং রাহুর মধ্যে 5 ডিগ্রি ডিফারেন্স হয়, মানে 0 থেকে 5 ডিগ্রি ডিফারেন্সে সব থেকে মারাত্মক ফল দেয়। 0 থেকে 5 ডিগ্রির মধ্যে সব থেকে মারাত্মক ফল দেয়, এবং যখনই সব থেকে মারাত্মক ফল দেবে 0 থেকে 5 ডিগ্রির মধ্যে শনি রাহু, তখন কিন্তু সাপের যোগের যে প্রবলেমটা সেটা তখন পেয়ে যায়। শনি রাহুর কনজাংশনটাকে একটা খুব ভুল ধারণা জ্যোতিষশাস্ত্রীদের আছে যে সাপির যুগ। আরে ভাই, সাপির যোগ তো মানলাম, সাপির যোগটা কতটা ফলপ্রসূ হবে। আমরা যখন কারোর অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন করি, সবার আগে দেখতে হয় তার ক্ষেত্রে এটা যোগ না তার ক্ষেত্রে এটা দোষ। সাপির কারোর ক্ষেত্রে যোগ হিসাবে দাঁড়াবে, কারোর ক্ষেত্রে দোষ হিসাবে দাঁড়াবে। দোষ কখন হবে, যদি শনি বা রাহু কনজাংশন 0 থেকে 5 ডিগ্রি ডিফারেন্স হয়। মনে কর শনি আছে 20 ডিগ্রিতে, রাহু আছে 24 ডিগ্রিতে, একসাথে বসে আছে, তাহলে দুজনের ডিফারেন্স কত? 20 থেকে 24-এর ডিফারেন্স হচ্ছে 4 ডিগ্রির মাত্র ডিফারেন্স রয়েছে। তাহলে সেই সাপির যোগের ফলাফল কিন্তু মারাত্মক হয়, সেটা আর তখন যোগ থাকে না, সেটা সাপির দোষ হয়ে যায়। এইবার একটা জিনিস এখানে খুব ভাইটাল জিনিস আমাদের বুঝতে হবে, শনি কি? শনিকে আমরা ডিফাইন করি, শনি হচ্ছেন একজন ধার্মিক। শনিকে আমরা কি ডিফাইন করি, শনি হচ্ছেন ন্যায়ের মুক্তি, মানে অন্যায় যার কাছে সহ্য হবে না। 3 নম্বর, শনি মানে কি? শনি মানে হচ্ছে একটা সাপ। শনি মানে কি? শনি মানে হচ্ছে লোহা। শনি মানে কি? শনি মানে হচ্ছে যম। অপরদিকে রাহু মানে কি? একটা অসৎ লোক, যে মদ খায়, যাকে দেখতে দূর থেকে দেখে মুখে হয় যে খুব চকচক করে, যেমন মরীচিকা চকচক করে মরুভূমিতে, রাহুকে যদি চকমকি পাথরের সাথে তুলনা করা হয় লাল কিতাবে, রাহুকে চকমকি পাথর, মানে যার মানে চিক্ত চাকুন্ড, মানে ইলিউশনের কর্তা উনি। শনি যদি জম হয়, এই জমের যে, যার উপরে ঘোড়ার যেমন সাবারি হচ্ছে, এই জমটা হচ্ছে রাহু। ঠিক আছে, এইবার যখন এই শনি এবং রাহু একসাথে মিলে যায় বা একসাথে গঠন হয়ে যায়, একজন সাপ আর একজনের হচ্ছে প্রকৃষ্ট ইলিউশনের মালিক, ম্যাজিকের কর্তা, তন্ত্র মন্ত্র ঝাড় ফুঁকের কর্তা উনি, যত রকমের ইলিউশন তার মধ্যে আছে, আরেকজন ধার্মিক। তার মানে জিনিসটা এরকম দাঁড়িয়ে গেল, ইচ্ছেধারী সাপ হয়ে যাবে ওটা তখন। ইচ্ছেধারী সাপ কি? একটা সাপের যেমন বিষ থাকে, একটা ইচ্ছেধারী সাপ হতে গেলে একটা মানুষকে কম করে 100 বছর, একটা সর্পের যখন লাইফ সাইকেল কমপ্লিট হয়ে যায় তখন সে ইচ্ছেধারী সাপ হয়, এবং ইচ্ছেধারী সাপের কাছে একটা মণি থাকে। তার মানে শনি হচ্ছে সেই সাপটা, আর সাপের যে মণিটা সেটা হচ্ছে রাম। বর্তমান পরিস্থিতিতে তাহলে এদের ক্যারেক্টারটা কেমন? এদের ক্যারেক্টারটা সব থেকে মারাত্মক জিনিস, যেটা এদের ক্যারেক্টারটা কিন্তু, রাহু তো একদম খারাপ ক্যারেক্টারের তৈরি করবে, আর শনি একদম ভালো ক্যারেক্টারের তৈরি করবে। দুজনের মধ্যে এরা হচ্ছে, যেমন সূর্যের সাথে শনির পড়েছিলাম, তেমনি রাহুর সাথেও শনির ক্যারেক্টার ডিফারেন্স প্রচুর। একজন ধার্মিক, একজন বেঈমান। তার মানে কি, এর হবে মিক্স ক্যারেক্টার। জসমিন দেশ জদাচার, ভালোর জন্য ভালো করবে, খারাপের জন্য খারাপ করবে।
এবং এই ক্যারেক্টার যেসব আইপিএস বা আইএস অফিসারের আছে তাদের কুণ্ডলিতে দেখবি মানে ভালোর জন্য খুব ভালো, দাবাং পুলিশ যাকে বলে, দাবাং অ্যাডমিনিস্ট্রেশন, মানে হচ্ছে এরা ভালোর জন্য খুব ভালো কাজ করে। আর যে খারাপ তার জন্য আঙুলটাকেও টেঁড়া করে দেবে। এরা কিন্তু রণে ভঙ্গ দেওয়ার মাস্টার, ঠিক সময়ের অপেক্ষা করে তোমাকে শেষ করবে। যে কারণে আমি কি লিখেছি এখানে, শত্রুরা কোনোদিনও এদের ক্ষেত্রে অশুভ হয় না, এদের কিচ্ছু করতে পারে না শত্রু, শত্রু এদের কিচ্ছু করতে পারবে না। কেন করতে পারবে না? তার মেন কারণ হচ্ছে রাহুর প্রখর বুদ্ধি, আর তার উপর এ কেমন করে আঙুল টেনে করে খেতে হয় এ জানে। আর শনি যেমন আঙুল সোজা, আর একটা কথা চাণক্য কি বলে গেছে, যে গাছ বেশি সোজা তাই আগে কাটা যায়। সেই রকম শনি যেমন একটা মানুষকে ইগোলেস, সৎ, নিষ্ঠাবান, মানে প্রচুর পরিশ্রমযুক্ত মানুষ, প্রচুর খাটতে পারে এরকম তৈরি করে, রাও কিন্তু একটা মানুষকে অলসতা দেয়, অসৎ উদ্দেশ্য দেখায়, অনেক দূরের চিন্তা করায়। এই দুটোর যে কম্বিনেশনে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা বোমবাস্টিং কম্বিনেশন। এই বোমবাস্টিং কম্বিনেশনের একটা বড় গুণ হচ্ছে এরা যারা ভালো, মনে কর যারা দেখতে পাচ্ছে গরিব মানুষ, এদের উপকার করার দরকার, এরা কিন্তু উপকার করবে তার। কিন্তু কোনো জায়গায় যদি বুঝতে পারে এরা যে কোনো মানুষ এদের ঠকাচ্ছে বা এদের ক্ষতি করার চেষ্টা করছে, তখন কিন্তু এরা আঙুলটাকে বেঁকিয়ে নেবে। আর যে মুহূর্তে আঙুল বেঁকিয়ে নেবে এরা, এদের কিন্তু শনি এবং রাহু দুজনে একসাথে মিশে গেছে, যোগটা কিন্তু সাপির যোগ হয়ে যাবে। সেক্ষেত্রে তার শত্রু কিন্তু তার সাথে পারবে না, হেরে যাবে, হারতে বাধ্য। এছাড়া কি, এই যে সাপির যোগ, এবার মনে কর লগ্নে হলো, লগ্নে যদি সাপির যোগ হয় মানে ফার্স্ট হাউসে সাপির যোগ, ফার্স্ট হাউসের কারক কে? ফার্স্ট হাউসের কারক গ্রহ হচ্ছে সূর্য। তো লগ্নে যদি সাপির যোগ দেখা যায়, এবং লগ্নের ঘরটা কার ঘর? ফার্স্ট হাউসের ঘর যদি আমাদের কালপুরুষ কুণ্ডলিতে দেখি মেষের ঘর, মেষের ঘরে সাপির যোগ কেমন ফল দেবে? মারাত্মক ফল দেবে, সাপির দোষ হয়ে যাবে। কারণ মঙ্গল সূর্য এরা দুজনেই শনি রাহু শত্রু। এখানে বদগুণটাই এই যোগে বেশি দেখা যাবে ভালো গুণের থেকে। সেক্ষেত্রে কি হবে, ওই ধরনের ক্যান্ডিডেটের কি হবে? কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী কারোর যদি ফার্স্ট হাউসে সাপির যোগ তৈরি হয় বা সাপির দোষের সম্ভাবনা দেখা যায়, সেখানে কি তৈরি করবে? সেখানে সবার প্রথম যে লগ্ন, মানে কি আমার যে হাউসে জিনিস বসছে সেখানে লগ্ন, কিন্তু সাপির যোগটা যেহেতু, দেখ এই যোগগুলো কিন্তু না বৈদিকের যোগ বেসিক্যালি, কিন্তু কম্বিনেশনটা যেহেতু লাল কিতাবেও আছে কনজাংশনের, তাই আমরা এটা বোঝাচ্ছি। বৈদিক জ্যোতিষ অনুযায়ী দেখতে হয় যে ফার্স্ট হাউসে কত নম্বর রাশিতে বসে আছে। এবার দেখ ফার্স্ট হাউসটাকে যদি আমি 1 নম্বর রাশি ধরে নিই, মেষ রাশি, মেষ রাশির ক্ষেত্রে ভালো ফল দেবে না। দ্বিতীয় কোন রাশি আছে? বৃষ রাশি। আমি সেকেন্ড হাউসে যদি এই সাপির যোগ চলে যায় কালপুরুষ কুণ্ডলী, কি হবে? সেকেন্ড হাউসের মালিক গ্রহকে শুক্র, কারক গ্রহকে বৃহস্পতি। ভালো কথা, শুক্র মালিক, শুক্রের সাথে শনি রাহু সম্পর্ক কেমন? শনির সাথে খুবই ভালো সম্পর্ক, রাহুর সাথে কিরম সম্পর্ক? একটু দূরত্বের সম্পর্ক, বা একটু ঝামেলার সম্পর্ক, কনফিউশনের সম্পর্ক। সেক্ষেত্রে দ্বিতীয় হাউসেও কিন্তু ব্যক্তির কি করবে, যখন সাপির যোগের এফেক্ট আসবে, এফেক্ট মানে কি, এবার বুঝতে হবে এই যে যোগগুলো তৈরি, এই যে কনজাংশন গুলো তৈরি হচ্ছে, দেখবি যখন যখন শনির মহাদশা, রাহুর অন্তর্দশা, অথবা রাহুর মহাদশা, শনির অন্তর্দশা, এই ধরনের জিনিসগুলো যখন চলবে, তখন এই যোগগুলো কার্যকর হয়ে যায়। যখনই কোনো দুটো গ্রহের কনজাংশন হচ্ছে, সেটা ভালো হোক কি খারাপ হোক, তারা কার্যকর কখন হবে? যখন তাদের দুটো গ্রহের মহাদশা এবং অন্তর্দশা অ্যাক্টিভ থাকবে। শনির মহাদশায় রাহুর অন্তর্দশাতেই কনজাংশনটা অ্যাক্টিভ হয়ে যাবে, বা রাহুর মহাদশা শনির অন্তর্দশাতে অ্যাক্টিভ হবে। সেই টাইমে কি হবে, এই ব্যক্তির সেকেন্ড হাউস কিসের হাউস? ওয়েলথের হাউস। ওই পার্টিকুলার টাইমটায় ব্যক্তির কিন্তু সম্পত্তির পরিমাণ কমে যাবে, বা তার ধনাগমের জায়গায় কষ্টসাধ্য জিনিস তৈরি হবে, ফ্যামিলিতে কিছু ডিফারেন্স তৈরি করবে।
এর থেকে বেশি কিচ্ছু হবে না। কারণ এই যোগটাই হচ্ছে, এটা একটা রাজযোগও বটে, এটা কিন্তু এক ধরনের রাজযোগ। কারণ দুটো পাপক গ্রহ শনি এবং রাহু পরস্পর বন্ধু, তো তারা যখন বন্ধু গ্রহ একসাথে কনজাংশনে আসে অটোমেটিক্যালি ভালো ফলই প্রদান করে, খারাপ ফল দেওয়ার জায়গায়। এবার থার্ড হাউস, থার্ড হাউসের মালিক কে ভাই? থার্ড হাউস বুধ, বুধ রাহুর বন্ধু। শনির সাথে বুধের সম্পর্ক কেমন? বন্ধুত্বের সম্পর্ক। বুধের সাথে শনির সম্পর্ক খারাপ নয়। এবং থার্ড হাউসে রাহু উচ্ছে থাকে, তার মানে কি সাপিত যোগের কম্বিনেশন যখন থার্ড হাউসে তৈরি করবে, তখন সেই ব্যক্তির কমিউনিকেশন লেভেল মারাত্মক পর্যায়ে দিয়ে দাঁড়াবে। তাই সে যা বলবে, তার মুখের ভাষাটাই লোকে শুনে মানে বশ হয়ে যাবে। তার মুখের কথাতে, মানে বলে না, লোকের মুখের কথাতে মানুষকে বশ করে নিয়েছে, বা কথার উপরে, তার উপরে কেউ কথা বলবে না। কারণ এদের মধ্যে একটা কি বলতো, এরা দুজনের মধ্যে একটা ভালো অর্ডার সিটি তৈরি করে, এই দুটো জিনিস মানে কন্ট্রোলিং পাওয়ার আছে। এর যেমন ভালোও আছে, এর খারাপও আছে। মানে একটা লোকের মধ্যে কম্বিনেশন অফ টু নেচার, একটা খুবই ভালো, একটা খুবই খারাপ, সেই দুটোর মিশ্র ফলে যে ফলটা বেরোয়, মানে এ ভালোর জন্য ভালো ভালো, খারাপের জন্য খারাপ, এই ধরনের কম্বিনেশন থার্ড হাউসে তৈরি করবে। ফোর্থ হাউস কার হাউস ভাই? মালিকও চন্দ্র, এও চন্দ্র, কারকও চন্দ্র। সেক্ষেত্রে সাবিত দোষ হলে কি হবে? সোজা কথা ভাই, খারাপ হবে। যার ক্ষেত্রে ওখানে আর যোগ, ফোর্থ হাউসে আর যোগ থাকবে না, ফোর্থ হাউসে সাবিত যোগটা দোষে পরিণত হবে। এরপরে ব্যাখ্যাটা বিভক্ত হবে। ফোর্থ হাউসে ক্ষেত্রে কি হয়? ফোর্থ হাউসে চন্দ্র, না মিউট কর না, তোদের কটকট আওয়াজে না আমার ভিডিও ক্যাপচারিং একটু প্রবলেম হয়, তোরা মিউট করে শোন, যখন কথা জিজ্ঞাসা করবো তখন আনমিউট করবি। ফোর্থ হাউসে কি হয়? ফোর্থ হাউসে সাপির যোগের ক্ষেত্রে কি হয়? ফোর্থ হাউসে যখন মালিক গ্রহ চন্দ্র, কারক গ্রহ চন্দ্র, তাহলে সবার প্রথম সাপির যোগ তৈরি হয়ে গেলে মায়ের সাথে সম্পর্ক কেমন হবে? সন্তানের ভালো হবে না, তাকে ভুল বুঝবে তার মা, অথবা সে তার মাকে ভুল বুঝবে। দু নম্বর কি, আর কি কি জিনিস হবে তার সাথে? তার অ্যাসেট তো থাকবে, কিন্তু সেই অ্যাসেট কোনো না কোনো ভাবে তারই হয়তো হঠকারী সিদ্ধান্তের জন্য কখনো কখনো সেই অ্যাসেট গুলো নিয়ে সে সমস্যায় পড়ে যাবে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। এই জিনিসগুলো পড়তে হবে। তার বেসিক এডুকেশনে প্রবলেম হবে। বেসিক এডুকেশনে কি প্রবলেম হবে? হয়তো ছাত্রটা খুবই ভালো, খুবই খাটে, কিন্তু কোনো না কোনো ভাবে সে আটকে যায়। হয়তো তার রেজাল্ট করার ছিল, ক্লাসে ফার্স্ট হবার ছিল, ফার্স্ট হওয়া দূরের কথা, সে 1 থেকে 10-এর মধ্যেই আসতে পারছে না। এইরকম অবস্থা তৈরি করবে ফোর্থ হাউসে সাপির চোখে, মানে কর্কট রাশিতে। এখানে আমি রাশি মেনশন করে করে বলছি। 5 নম্বর হচ্ছে আমাদের সিংহ রাশি। সিংহ রাশির মালিক হচ্ছে সূর্য। তো সূর্য যদি মালিক হয়, বৃহস্পতি যদি তার কারক হয়, তাহলে এখানে বুঝতে হবে শনি রাহু দুজনেই শত্রু সূর্যের জন্য। সুতরাং পঞ্চম হাউসে শনি রাহু বসলে খুব একটা ভালো ফল কখনোই দিতে পারবে না। কি ভালো ফল দিতে পারবে না? সে পুত্রের থেকে, মানে তার যে নিজের সন্তান, তাদের থেকে অসুখী তৈরি করবে তাকে। মানে তার নিজের, মানে তার মুখের কথা তার সন্তানের ভালো লাগবে না, সে ভালো জিনিস বোঝাতেই যাবে, তার সন্তান তাকে ভুল বুঝবে। এইবার আরেকটা জিনিস এখানে একদম মেনশন করা আছে, কোনো রাশি বোঝার দরকার নেই, শুধু 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর, এই 3টে ঘরে যদি এই কনজাংশন হয়ে যায় কোনোভাবে, এটা খারাপই ফল দেবে, কখনো ভালো ফল দেবে না। কেন? 6 নম্বর ঘর কার ঘর? বুধের ঘর, কন্যা রাশি। কন্যা রাশি বুধের রাশি। 6 নম্বর ঘর ক্রিটিক্যাল জিনিসের ঘর। 6 নম্বর ঘর ক্রিটিক্যাল জিনিসে যদি শনি এবং রাহু এই দুটো মক্কেল গিয়ে বসে, তাহলে ক্রিটিক্যাল জিনিসটাকে আরো ক্রিটিক্যাল বানিয়ে দেবে। রোগের ঘর, বেশি বেশি রোগ হবে। ঋণের ঘর, বেশি বেশি ঋণ নেবে, ঋণ শোধ করতে পারবে না। শত্রুর ঘর, শত্রু প্রচুর হয়ে যাবে, নিজের অজান্তে শত্রু বানিয়ে ফেলবে, এটা একটা বড় জিনিস। এবার সে কিন্তু শত্রু তার খারাপ করতে পারবে না। কেন? দুজন একসাথে আছে, দুজন মার্কাটারি গ্রহ একসাথে আছে তার সঙ্গে। কে কে আছে? শনি আছে এবং রাহু আছে। দুজনেই কিন্তু সেম গ্রুপের লোক। তো সেম গ্রুপের লোক বলে এরা কেউ কারো ক্ষতি সাধন করবে না। সপ্তম ঘর, বিবাহের ঘর। শনি সপ্তমে উচ্চে থাকে, রাহু ওখানে বসে গেল। কিসে প্রবলেম হবে? রাহু মানে কি? ইলিউশন। রাহু মানে কি?
দূরদর্শিতা, সে এত বেশি দূরদর্শী হয়ে যাবে, তার ওয়াইফের সাথে, মনে কর তার ওয়াইফ তার কাছে মানে একটা খোলা খাতা, মানে ও ওয়াইফ যদি বলে তাহলে উনি হাওড়া অবধি বুঝতে পারবে। এবং যখন মানুষের দেখবি, মানুষের সাংসারিক লাইফে মেয়েরা চায় ডমিনেট করতে একটা পুরুষ মানুষকে, এখানে গল্পটা অন্য হবে। এর যা কম্বিনেশন আছে শনি উচ্ছে, শুক্র বন্ধু, ঘর তো ভালো হয়ে গেল, কিন্তু এ তো এর মাথা চালাবে, তো রাহু বসে আছে ভাই। আবার রাহু কি মনি, রাহু হচ্ছে কি চকমকি পাথর, রাহু হচ্ছে কি ইলিউশন। এ যা যা এক্সপেকটেশন রাখবে এর ওয়াইফের থেকে, সেক্ষেত্রে এর ওয়াইফের কিছু প্রবলেম দেখা দেবে। কিন্তু আলটিমেটলি ওয়াইফের সাথে তার কিন্তু খুব একটা যে মতবিরোধ এটা কিন্তু হবে না, আলটিমেটলি এই জিনিসটা হবে না। এবার অষ্টম, অষ্টম ঘর কিসের ঘর ভাই? লিটিগেশনের ঘর, যে কোনো দুরারোগ্য ব্যাধির ঘর। অষ্টম ঘর কোর্ট কাচারির ঘর। এই ঘরে যদি বসে যায়, আর বৃশ্চিক রাশিতে অটোমেটিক্যালি শনি খারাপ, বৃশ্চিক রাশির জন্য শনি অটোমেটিক্যালি খারাপ, রাহু অটোমেটিক্যালি খারাপ। কারণ 8 নম্বর ঘরের রাশি হচ্ছে বৃশ্চিক, বৃশ্চিক রাশির দুটো শত্রু এসে বসেছে, তো 8 নম্বর ঘর আরো লিটিগেটেড হয়ে যাবে। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো থাকবে না, যখন তখন সাডেন অ্যাক্সিডেন্ট, জুয়াতে লটারিতে টাকা নষ্ট, উল্টো পাল্টা লোকের সাথে মিশে সমাজে বদনাম, এই জিনিসগুলো কিন্তু তৈরি করে দেবে, এই জিনিসগুলো কিন্তু তৈরি করে দেবে। ভাগ্যস্থানে যেই শনি এবং রাহু চলে যাবে, ভাগ্যস্থানের মালিককে বৃহস্পতি নিজে, ধনু রাশি, দুটো শত্রু গ্রহ, নিজেই কারক নিজেই মালিক বৃহস্পতি, সেখানে দুটো শত্রু গ্রহ এসে বসে কিন্তু কিছু করতে পারবে না, বৃহস্পতি ওখানে এফেক্ট দিতে পারবে না। মানে সে ভাগ্যের দ্বারা প্রতারিত হবে, তাকে যা করতে হবে শনি মহারাজ বলবে, রাহু বলবে আমি মাথা চালাচ্ছি, শনি বলবে মাথা চালানোর সাথে সাথে তুমি খাটো, তবে তোমার ভাগ্যোদয় হবে, নতুবা তোমার ভাগ্যের উদয় ঘটবে না। মানে তুমি কোনো বড় জায়গায় যেতে পারবে না যদি তুমি নিজে হার্ড ওয়ার্ক না করো। ঠিক দশম স্থানে শনির ঘর, দশম স্থান কার ঘর? শনির ঘর। মকর রাশিতে রাহু উচ্চ ফল দেয়, শনিও উচ্চ ফল দেবে মকর রাশির ক্ষেত্রে। তাহলে সেই ক্ষেত্রে গেলে ব্যক্তি কাজে উন্নতি পাবে, যে জায়গায় কাজ করবে সেখানে সম্মান পাবে, তার ইন্টালেকচুয়াল মানে তার দূরদর্শী ভিশনকে সবাই সম্মান করবে। ঠিক সেম জিনিস 11 নম্বর ঘরে ইচ্ছা পূর্তির ঘরটাও শনির ঘর। ইচ্ছাটা পূর্ণ হবে, কিন্তু পূর্ণ হতে একটু সময় লাগবে। যদি রাহুর বেশি কথা শোনে তাহলে ইচ্ছা পূর্ণ হবে না। এখানে একটা বড় জিনিস আছে, 11th হাউসে রাহু যেহেতু মারাত্মক, শনি 11th হাউস নিজের ঘর, শনি 11th হাউসে কিছু বলবে না কুম্ভ রাশিতে। এবং কুম্ভ রাশিতে রাহু যে খুব একটা বাজে ফল দেয় তা নয়, কুম্ভ রাশির জন্য রাহু ভালো। কিন্তু তোমাকে কি হতে হবে, তোমাকে সৎ হতে হবে, তোমাকে সোজাটাকে সোজা, বেঁকাটাকে বেঁকা বলার মুখের মধ্যে ক্ষমতা থাকার দরকার। এই জিনিসটা যদি 11th হাউসে ঘটে, তাহলে এই যোগটা এত দোষের কারণ হবে না। এইবার যদি এই যোগ 12th হাউসে চলে যায়, 12th হাউসে গেলে জাতকের ক্ষেত্রে রাতের ঘুম উড়িয়ে দেবে, নাম্বার 1। কারণ 12th হাউস ও বৃহস্পতির হাউস, মীন রাশির হাউস, জল রাশির হাউস। জলের মধ্যে শনি, শনি কি লোহা, লোহা জলে ডুবলে জং তো ধরবে, রাত্রির ঘুম তো তার ঢুকবেই ভেতরে, রাত্রে তার ঘুম হবে না, সে বাজে বাজে স্বপ্ন দেখবে, সে বারবার এমন কোনো কাজ করে ফেলবে যে তার 12th হাউসের জন্য তাকে হয় হসপিটালে গিয়ে পয়সা খরচা করতে হবে, অথবা কোর্ট কাচারির ক্ষেত্রে সে ফেঁসে যাবে, সেখানে পয়সা খরচা করতে হবে, সমাজে তার দুর্নাম তৈরি হবে। তার মনে হবে যে এমন আমাকে অভিশাপ কেউ দিয়ে রেখেছে পূর্বজন্ম থেকে, তার ভোগ আমি আজকের জন্মেও দিয়ে যাচ্ছি। এই টোটাল মোটামুটি হচ্ছে শনি এবং রাহুর কম্বিনেশনের যোগের ফলাফল। এইবার এখানে সামারি অফ দ্য গেম, সবার প্রথম তিনটে সামারি আমাদের জানতে হবে সাপির যোগ কাউকে বর্ণনা করার আগে। প্রথম সামারি কি, 6, 8, 12-তে কত ডিগ্রিতে আছে দেখার দরকার নেই, 6, 8, 12-তে যদি শনি রাহু বসে থাকে কারণ ন্যাটাল চ্যাটে, খারাপ ফলই দেবে, খারাপ ফলই দেবে, কখনো ভালো ফল দেবে না। বাদ বাকি 9টা ঘরে যখনই শনি রাহুর কম্বিনেশন তৈরি হবে, প্রথমে দেখবো দুজনের ডিগ্রির ডিফারেন্সটা 5 ডিগ্রি হচ্ছে কিনা, মানে 5 ডিগ্রির মধ্যে যেন ডিগ্রির ডিফারেন্সটা হয়। যদি 5 ডিগ্রির মধ্যে ডিগ্রির ডিফারেন্স হয় তাহলে বুঝতে হবে এই যোগ কিন্তু 100% ওখানে রোগ হিসাবে দাঁড়িয়ে যাবে, মানে সাপির আর যোগ থাকবে না। সাপির যোগ এই কারণে বলা হয়, সাপির যোগে কিন্তু লোকে রাজযোগও বলে, ওটা সাপির দোষ হবে।
5 ডিগ্রির মধ্যে যখনই শনি এবং রাহু দুজনের যদি প্ল্যানেটের যদি অ্যাঙ্গেল হয়, অ্যাঙ্গেল মানে ওদের যত ডিগ্রিতে বসে আছে ওই ঘরে, এই ডিফারেন্স যদি 5 ডিগ্রি আসে, তাহলে ওর এফেক্ট কিন্তু খুব মারাত্মক হবে। 5 ডিগ্রির বেশি যত ডিগ্রি হোক, এফেক্ট কম পাবে। এই ধরনের মানুষ কি ধরনের ক্যারেক্টারের লোক হবে? শ্রীকৃষ্ণের ক্যারেক্টারের লোক হবে। আমাদের বর্তমান যুগে শ্রীকৃষ্ণের ক্যারেক্টারের লোকেরই দরকার। কি ধরনের ক্যারেক্টার হচ্ছে তার মধ্যে? তার মধ্যে এমন একটা ক্যারেক্টার আসছে যে জসবিন দেশ জাদাচার, গরিব মানুষকে সে পরিত্রাণ করবে একদিকে, রবিনহুডের মতন বড় লোককে লুটবে, যারা খেতে পায় না তাদের পয়সা দেবে, যে অনাচারী তার সাথে ঝগড়া করবে, যে গরিব যে অসহায় তাকে হেল্প করবে। মানে একটা লোকের মধ্যে ডুয়েল পার্সোনালিটি দেখা যাবে। এবং সেই ডুয়েল পার্সোনালিটি কেন দেখা যাবে? কেন যিনি দুজন গ্রহ তো ডুয়েল, এখানে দুজন ডুয়েল পার্সোনালিটির প্ল্যানেট এই জায়গায় বসে আছে। একজন হচ্ছে খুবই সোজা, আর একজন হচ্ছে যতটা বেঁকা ভাবা যায়, একটা জিলিপির প্যান যতটা বেঁকানো যেতে পারে, সেই বেঁকা জিলিপি হচ্ছে রাহু। এইবার আরেকটা বড় জিনিস সাপির যোগের ক্ষেত্রে, যেটা লোকে কনসিডার করে না, সাপির যোগের রেমেডি। সাপির যোগের রেমেডি, এই যে কনজাংশনটা তৈরি হলো, সবার প্রথম ভাই এখানে একটা জিনিস বুঝতে হবে, এই কথাটা আমি কালকে বলতে ভুলে গেছিলাম। যে কোনো কম্বিনেশন যদি যোগকারী কম্বিনেশন, যোগ মানে হচ্ছে ভালো যদি কম্বিনেশন হয়, মানে ভালো এফেক্ট দেয়, তাহলে তার রেমেডি করা যাবে না। অনেক গাধা আছে, অনেকের দেখবি শনি বসে আছে 12 ডিগ্রিতে, রাহু বসে আছে 24 ডিগ্রিতে, অ্যাঙ্গেলের ডিফারেন্স কত হলো, প্ল্যানেটের ডিফারেন্স এলো, ডিগ্রির ডিফারেন্স এলো, দুটো প্ল্যানেটে 12 ডিগ্রি। এটা রাজযোগ হয়ে গেছে, বসে আছে। রাজযোগ বসে আছে মানে কি, মকর রাশিতে এই যোগটা তৈরি হয়েছে ধরে নে। শনির 10 নম্বর ঘর মানে মকর রাশি, মকর রাশির মালিক শনি, রাহুও সেখানে উচ্চ ফল দেয় মকর রাশিতে। এবার হঠাৎ করে আমাদের এই বাবারা যারা আছেন, স্বর্ণ মুকুট প্রাপ্ত, মানে তন্ত্র সাধক, কামাখ্যা সিদ্ধ সব বাবারা কি করবেন, ওখানে একটা রেমেডি করে দেবে, এই তোমার সাপির যোগ দোষ আছে, তোমায় রেমেডি করতে হবে। এটা কিন্তু আদৌ কোনো দোষ ছিল না, এটা তার কাছে যোগকারী প্ল্যানেটের কম্বিনেশন ছিল। এবার সে যেই রেমেডিটা করে ফেললো, তখন কি করলো, সে ভুল করে ফেললো। তার যেটা প্রাপ্তি যোগ ছিল, যোগ থেকে মানুষ কিছু পায়, আর দোষ থেকে কি হয়, মানুষ কিছু ভোগ করে। দুটো জিনিসের মধ্যে এটাই ডিফারেন্স। বৈদিকের ডিফারেন্স বলছে যোগ মানে তুমি কিছু পাবে, আর দোষ মানে হচ্ছে তুমি সেখান থেকে কিছু হারাবে বা ভোগ করবে। তো যোগটাকে তুই রেমেডি করলে কি হবে, যোগকে রেমেডি করলে ভাই যোগটা তোকে ব্যাকফেয়ার করবে, তার কোনো ভালো ফল তুই পাবি না। কিন্তু দোষের তোকে রেমেডি করতে হবে। দোষ কখন হবে, ওই সেম পজিশনেই অত কম ডিগ্রিতে আছে, কিন্তু ঘর আমি দেখছি মকরের ঘরে আছে, তাহলে আমার ডিগ্রি তখন আর এফেক্ট করবে না। কেন, শনি মকর রাশিতে কখনোই ভালো খারাপ ফল দেবে না। হ্যাঁ, একটু তো দেবেই। একটু কেন দেবে, তোমাকে লাইনে আনার জন্য যতটা তার দেওয়ার দরকার। কারণ অনেক মানুষ তো বেঁকাচোরা লাইনে যখন চলবে, শনি তো তাকে সাহায্য করবে তার নিজের দণ্ড ইউজ করে। তো সেখানে সে সামদম দণ্ডভেদ প্রয়োগ করবে। কিন্তু স্থায়ী যে প্রবলেম, সাপির যোগের যে স্থায়ী প্রবলেম, যেমন মনে কর বৃশ্চিক রাশিতে সাপির যোগ আছে, মানে স্থায়ী প্রবলেম এটা বৃশ্চিক রাশির জন্য। সাপির যোগ কারণ বৃশ্চিক রাশিতে তৈরি হয়েছে, মানে তার কত নম্বর ঘরে বসে আছে বলতো, তার যেখানে রাশি নম্বর 8 লেখা আছে ন্যাটাল চার্টে, সেই ঘরেতে কোনোভাবে দেখলি মাল বসে আছে, সেটা 4 নম্বর হতে পারে, 5 নম্বর হতে পারে, তার ন্যাটাল চার্টের রাশি নম্বর দেখলি 4 নম্বর ঘরে 8 নম্বর রাশি বসে আছে, সেখানে শনি রাহু বসেছে, আবার 5 ডিগ্রির নিচে বসেছে, মানে 0 থেকে 5 ডিগ্রির মধ্যে বসেছে। তার মানে কি, এই যে যোগটা তৈরি করলো, এখানে মঙ্গল চন্দ্র একসাথে কম্বাইন্ড আছে, কিন্তু রাহু শনি এদেরকে কি করবে, বহুত মার মারবে, মানে তার লাইফটাকে দুর্বিষহ করে তুলে দেবে সাপির যোগের ক্ষেত্রে। এবং এই সাপির যোগের সব থেকে বড় রেমেডি হচ্ছে নিজের বিহেভিয়ারাল ক্যারেক্টারকে চেঞ্জ করা, সৎ পথে থাকা, ভালোর সাথে ভালো কাজ করা, খারাপের সাথে খারাপ কাজ করা। তার সাথে বড় জিনিস, এদের মেডিটেশন করা উচিত। শনি মানুষকে ধৈর্যশীল হতে শেখায়। সাপির যোগ যাদের ক্ষেত্রে দোষ, তাদের ক্ষেত্রে কিন্তু মেডিটেশনটা মাস্ট। সে যে মেডিটেশনই করুক, সে যে মেডিটেশনই করুক, মেডিটেশন মাস্ট ফর দেম। তাদেরকে যোগ করা উচিত। তাদের কেন, মন তাদের অশান্ত হয়ে গেলে,
দোষের ক্ষেত্রে তাদের মনে বিকার ঘটবে। তো সেই জিনিসটাকে কাটানোর জন্য সবসময় উচিত কি, রেমেডি করাটা। কি রেমেডি করব? বিহেভিয়ারাল চেঞ্জের রেমেডি করব। শনিদেব কি বলেছেন? লাইফে তোমাকে সোজা রাস্তায় থাকতে হবে, তোমাকে প্রেসেন্স নিয়ে চলতে হবে, তোমাকে প্রত্যেকটা স্টেপ ফেলার আগে ভাবতে হবে যে এই স্টেপটা আমি যে ফেলবো, এই স্টেপের ফলাফল কি হবে। এইবার শনির ছায়াকে, শনির ছায়া তো রাহু আর কেতু। শনির দুটো এজেন্ট আছে, একটা রাহু আর একটা কেতু। তো শনি যেখানে ভালো হয়ে যাবে একটা লোক, শনি যেখানে সুখী হয়ে যাবে, বা শনি যেখানে পরিতুষ্ট লাভ করবে, পরিতুষ্টি মানে আত্মতুষ্টি লাভ করবে শনি যেখানে, সেখানে কখনো রাহু খারাপ ফল দেবে না। কারণ শনির ইমেজ হচ্ছে রাহু। অটোমেটিক্যালি কারোর কাছে আমি শনিদেবের যদি কাজ করে নিই, তাহলে আমার কি হচ্ছে, আমার রাহু আমাকে তার ফলটা দেবে। তাদের কি করা উচিত? এইগুলো তো নর্মাল রেমেডি। বড় রেমেডি যারা সাপির দোষে ভুগছে, শনিবার করে শনি মন্দিরে গিয়ে শনি চল্লিশা পাঠের সাথে সাথে শনিবার দিন করে জলের সাথে কালো তিল মিশিয়ে শিব ঠাকুরকে অর্পণ করা, এবং যথা সাধ্য পঞ্চম, মানে পঞ্চ আকার, মানে হচ্ছে তোর ধূপ দীপ ধুনো মিষ্টি ফল এইসব দিয়ে ঠাকুরের সেবা করা, বা শিব ঠাকুরকে অর্পণ করা। কারণ শিবের ভক্ত শনি নিজে, এবং রাহুও শিবকে কন্ট্রোল করে, মানে শিব রাহুকেও কন্ট্রোল করে। কেন? এর আগের দিন একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, আবারও বলে দিচ্ছি জিনিসটা। জ্যোতিষ শাস্ত্রের গণিত কে লিখেছে? জ্যোতিষ শাস্ত্রের এই যে এত ক্যালকুলেশন লেখার কর্তা হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। জ্যোতিষ শাস্ত্র যেহেতু বেদাঙ্গ, বেদাঙ্গ সৃষ্টিকর্তা ব্রহ্মা তো লিখে দিল। জ্যোতিষ শাস্ত্রের ফলাদেশ হচ্ছে ভগবান বিষ্ণু বা নারায়ণের হাতে। তোরা যে ফলাদেশটা দিয়ে থাকিস, এই ভগবান বিষ্ণুর নামই হচ্ছে কাল পুরুষ। এতদিন ধরে কাল পুরুষ কুণ্ডলী, কাল পুরুষ কুণ্ডলী শুনিস, ভগবান বিষ্ণু হচ্ছেন কাল পুরুষ। এই যে কাল পুরুষ মানে কি, কাল পুরুষ ফলাদেশ দেয়। আর রুদ্র কি? রুদ্র বা শিব ঠাকুর হচ্ছেন ফলাদেশের পর কি তার প্রতিকার হবে, তার কি কিভাবে কারোর কোনো খারাপ হয়েছে সেই খারাপ জায়গাটা থেকে কেমন করে বেরিয়ে আসবে, বা খারাপের এফেক্টটা কেমন করে কমবে, এই জিনিসটা কিন্তু ভগবান শিবের আন্ডারে আছে। তাহলে শিব ঠাকুর যেহেতু রেমেডির কর্তা, শনি শিবের শিষ্য, রাহুও শিবের কন্ট্রোলে, তাহলে সেই জাতকের উচিত শনিবার যেমন শনি মন্দিরে যাচ্ছে, ঠিক সেই শনিবার দিনই কালো তিল জলের মধ্যে মিশিয়ে শিব ঠাকুরকে অর্পণ করা। তাহলে কি হবে, যাদের এই সাপির দোষের প্রবলেমটা চলছে, তাদের ক্ষেত্রে প্রবলেমের যে ব্যাড এফেক্টটা অনেকটা বেশি কমে যাবে। তার শত্রুরাকে তারা খুব সহজে পরাজিত করতে পারবে না, তাকে তার শত্রুরা। তার এই যোগ যেমন মানুষের লাইফ লাইনকে খুব লম্বা করে, মানে অনেক দিন ধরে বাঁচিয়ে রাখে। এবার এখানে জিৎ বা তুই একটা প্রশ্ন এখানে জিজ্ঞাসা করতেই পারি, যে স্যার আপনি তো বলেছেন 6, 8, 12তম ঘরে সবসময় খারাপ। দেখ, মানুষকে আমি বলেছি লং লাইফ পাবে, লাইফটা যে ভালো কাটবে এখানে বলিনি। আমি বলেছি এই যোগ হলে মানুষকে অনেকদিন বেঁচে থাকতে, কারণ সাপটা তো ভোগ করতে হবে না। যে অভিশাপটা সে পেয়েছে D30-তে, D30 হচ্ছে এক ধরনের চ্যাট, পূর্বজন্মের তার কৃত কর্ম হোক বা ইয় জন্ম, মানে এই জন্মে তার যে ভোগটা, সেই সাপটা তো ভোগ করতে হবে, সেই অভিশাপটাকে। তো সেইটাকে যখন ভোগ করতে হবে, তখন তো তাকে ভাই লাইফের, তার লাইফ লাইনটা তো বড় হতে হবে। মানে বেঁচে থাকার লাইফ লাইনটা তাদের অনেক বড়, কারণ তাদের যে দুর্দশাটা, তারা সবসময় ভাবতে থাকে ভগবান আমায় তুলে নাও, আমার আর ভালো লাগছে না। কিন্তু এত ইজি হবে না তাদের মৃত্যুটা, লাইফ লাইন খুব লং দাঁড়িয়ে যায় তাদের ক্ষেত্রে। আরো বড় জিনিস সাপির যোগের ক্ষেত্রে, যাদের এই ধরনের যোগ আছে, আমাদের তার সাথে দেখতে হবে যে শনি রাহু তো প্লেসমেন্ট বুঝলাম, কেতু কোন জায়গায় প্লেসড আছে। শনি রাহু খারাপ আছে, যদি কেতুরও প্লেসমেন্ট বাজে হয়ে যায় কোনোভাবে, তাহলে লাইফে তার কিন্তু সংসার জীবন থেকে পরিত্যক্ত হয়ে যাচ্ছে। কেন? কেতুর কাজই হচ্ছে সংসার থেকে বের করে দেওয়া। কেতুর কাজই হচ্ছে কাঁচির মতন কেটে দেওয়া সম্পর্ককে। মানে একটা কম্বিনেশনে কতগুলো জিনিস কাজ। আবার যদি এই যোগটা ভালো থাকে, মানে এটা যদি যোগ থাকে, শনি রাহুর সাপির যদি এটা যোগ হয় দোষের জায়গায়,
এবং কেতুর পজিশন যদি ভালো থাকে, তাহলে এই তিনটে গ্রহই তাকে যা দিয়ে দেবে, পয়সা, মান ইজ্জত, গাড়ি বাড়ি যা চাইবে সব পেয়ে যাবে তার হাতে। তার কোনো বলে না, পুত্র সন্তান মানে ছেলে মেয়েদের নিয়ে তার কোনো ডিস্টার্বই। কেন, একটা খারাপ গ্রহ যখন ভালো ফল দেয়, আমরা তো বেসিক্যালি রেমেডি করি শনি রাহু কেতু তিনটে নিয়ে সবাইকার ভয়। এবং এই তিনটে গ্রহ যদি ভালো পজিশনে চলে আসে কোনোভাবে, যদি তারা যোগ সৃষ্টি করে, সেক্ষেত্রে তাদের দেওয়ার যে কোয়ালিটি, মানে তাদের যে প্রতিদান দেওয়া বা তাদের যে গিফট কোয়ালিটি, এটা সেটা খুব মারাত্মক হয়। এবং এই ধরনের যোগের ব্যক্তিরা যখনই আসবে, একটা জিনিস মাথার মধ্যে রাখবি, এরা কিন্তু অর্ধসত্য বলে সবসময়। এরা কিন্তু কখনো পুরো সত্য কথা বলবে না, এরা আর্ধেক সত্য কথা বলবে। যেটা কিরকম উদাহরণ, অশ্বত্থামা হত ইতি গজটা আসতে বলবে। অশ্বত্থামা মারা গেছে, মহাভারতে বলেছিল তো যুধিষ্ঠির, অশ্বত্থামা হত, আস্তে করে কি বললো, ইতি গজ। এরা সত্যিটাও বলবে না, আবার মিথ্যেটাও বলবে না। এরা একটা রূপকের আড়ালে কথাটা বলবে। তার মানে এরা কিন্তু বিশাল মাত্রার ইনডেপথ ইলিউশনের মাস্টার। অনেক বড় এরা, মানে পলিটিশিয়ান হিসেবে এদের যে চিন্তা ভাবনা দেখিস, বা একজন বড় সরকারি কর্মকর্তা হিসেবে যদি এদের চিন্তা ভাবনা দেখিস, ডিপ্লোমেটেসি বা ডিপ্লোমেসি যাকে বলে, বা এরা বিশাল বড় ডিপ্লোম্যাট হয়। এরা খুব ভালো জানে কোনখানে কি কথা করতে হবে, বা কোনখানে কি কাজ করে আমাকে বেরিয়ে আসতে হবে। তো যাদের এই ধরনের ভালো যোগটা আছে, কখনো তাদের রেমেডি করতেই যাবি না। কেন, যাদের রোগ আছে, মানে এটা দোষ হিসাবে আছে, রেমেডিটা তাদের হবে। যার যোগ আছে সে ভালো করছে, তার দ্বারা লোক উপকৃত হচ্ছে, তার ওটা একটা ভালো গুণের মধ্যে পড়ছে, তার যদি রেমেডি করে দিস, তার মানে কি, রেমেডি করে দেওয়া মানে তার সেই যোগের মধ্যে তুই বাধা দানকারী হয়ে দাঁড়িয়ে গেলি, সেই যোগের যে ফলাফল সে পাবে না। এবার যোগের যখন ফলাফল সে পাবে না, তার লাইফটা আরো দুর্বিষহ হয়ে যাবে। যেমন আরেকটা সিস্টেম আমি বলছি, এটা যদিও কথাটা অনেকটা লোকের হয়তো ভালো লাগবে লাগবে না, কিন্তু আমার বলার কথা আমি বলছি। এরা কিন্তু প্রকৃত সময়ের জন্য ওয়েট করে থাকে। এই যোগ যাদের আছে, সাপির দোষ নয়, সাপির যোগ যাদের আছে, এই ধরনের জাতক জাতিকারা কিন্তু প্রকৃত সময়ের জন্য ওয়েট করে থাকে, যে কোনটা আমার সঠিক সময় আসবে। কিরকম, মহাভারতের যুদ্ধে যখন অর্জুন আর কর্ণ সম্মুখে হয়, তখন শ্রীকৃষ্ণ দেখে একে এর চাক, কর্ণের যে রথের চাকা, এটাকে আমাকে মাটিতে দাবাতে হবে, মানে মাটিতে যাতে ধসে যায়, তবে গেলে অর্জুন জিতবে। তো কি করলো শ্রীকৃষ্ণ, রথের মুখটা পেছন দিকে করে পালাতে থাকলো। যে কারণে শ্রীকৃষ্ণের অপর নাম হচ্ছে রণছোড়। রণ মানে যুদ্ধ, ছোড় মানে হচ্ছে ছেড়ে যে পালায়, যুদ্ধ ছেড়ে যে পালায়। যুদ্ধ ছেড়ে কি অরিজিনালি সে পালাচ্ছিল না, সে প্রকৃত সময়ের অপেক্ষা করছিল, যে আমি ঠিক কর্ণকে এই জায়গাটাতে নিয়ে আসবো, এই টাইমে নিয়ে আসবো, যে টাইমে মেদিনী, মেদিনী মানে হচ্ছে ভূমাতা বা ভূদেবী, তার রথের চাকাকে আকর্ষণ করবে নিজের কাছে, রথের চাকাটা দেবেই যাবে মাটিতে। এবং সেই দেখলি ঠিক মহাভারতে রথের চাকাটা যেই দাবলো, ইনস্ট্যান্ট শ্রীকৃষ্ণ কিন্তু ঘুরে গেল। ঘুরে গিয়ে এবার অর্জুনকে বলল ইনস্ট্যান্ট মারো। অর্জুন কিন্তু নিজের মধ্যে করছিল না, একটা লোক নিচে নেমেছে চাকা ওটাতে, আমি কেন, নিরস্ত আছে, তাকে ঠিক ম্যানিপুলেট করে কিন্তু কর্ণকে মারিয়ে দিল। কেন মারিয়ে দিল, কর্ণ হয়তো সবকিছু ভুলে গেছিল। কর্ণের হয়তো নিজের যখন দরকারের টাইম থাকতো, সে তার নিজের অর্জিত বিদ্যার জ্ঞান ভুলে যেত। কিন্তু কর্ণের গুরুর কিন্তু অভিশাপের সাথে সাথে একটা আশীর্বাদও ছিল তার উপরে। গুরু পরশুরামের বিজয়ের ধনুষ যতক্ষণ কর্ণের হাতে থাকবে, ততক্ষণ রণে কর্ণকে হারানো যাবে না। এবার কর্ণ কি করেছিল, রথ থেকে নেমেছে যখন নিচে, তার ধনুকটা তো নিয়ে নামেনি। তাহলে কি আমার প্রকৃত সময় কি, এ যদি একবার মাটি থেকে চাকাটা তুলে ফেলে, আর ধনুষ যদি কর্ণের হাতে চলে আসে, অর্জুন সারা দাপর যুগ যুদ্ধ করে যাক, ঠিক আছে, কখনোই জিততে পারবে না। তাই এটাকে বলা হয়, এরা প্রচন্ড বড় টাইম টেকিং নিয়ে এরা কিন্তু ভাবে, এদের সাথে শত্রুতা করার আগে 5 বার লোকের ভাবা উচিত। কারণ সঠিক সময়
যখন এক টাইম আসবে তোকে বুঝতেও দেবে না, ও কিন্তু ওর প্রতিশোধটাকে একটু 100% নেবে। কেন? এর মধ্যে যেমন ইনটিউশন পাওয়ার আছে, এর মধ্যে কিন্তু শনির ধৈর্যও আছে, এর মধ্যে কিন্তু শনির অন্যায়কে প্রশ্রয় না দেওয়ারও ক্যারেক্টার আছে। সুতরাং সাপির যোগ যাদের কাছে যোগ, তাদের জন্য সাপির যোগ বরদান, আর যাদের ক্ষেত্রে সাপির যোগ দোষ, তাদের জন্য এটা অভিশাপ। সুতরাং এইভাবে বুঝতে হয় কোন যোগে কেন আজকের ডেটে লোকে ফল পায় না। যেখানে যোগ সৃষ্টিকারী গ্রহ বসছে, সেখানে আমি তার কোনো রেমেডি করব না। তাই জন্যই প্রথমেই সামারি অফ দা গেম কি, আগে দেখে নেবো দুটো জিনিস: শনি আর রাহু কত ডিগ্রিতে আছে, তাদের ডিগ্রির ডিফারেন্স 0 থেকে 5 এর মধ্যে আছে কিনা, ফার্স্ট। সেকেন্ড কি দেখবো, 6, 8, 12 এই তিনটে ঘরে বসে আছে কিনা। এবং 6, 8, 12-তে বসলেই যে সবসময় খারাপ হবে সেটা তো ঠিক কথা, কোন রাশিতে বসে আছে। যদি শনির রাশিতে বসে থাকে তাহলে ভালো হবে। ভালো হবে কিরম, খারাপটা অতটা খারাপ হবে না, নইলে বাদ বাকি কিন্তু খারাপই হবে, ভালো কিছু দিতে পারবে না, ভালো কিছু দিতে পারবে না। কেন? সব জিনিসে একটা মানুষের কুণ্ডলিতে বিভিন্ন রকমের যোগ তৈরি হয়। সবসময় যে যোগের, যেমন গুরুচণ্ডাল যোগ, আমরা আগেও পড়াশোনা করেছি গুরুচণ্ডাল যোগ নিয়ে, রাহু প্লাস বৃহস্পতি, এটাও তো একটা যোগ। তো গুরুচণ্ডাল যোগে কে তৈরি হয়? বুধ তৈরি হয়ে যায়। এবার বুধের পজিশন যদি খুব ভালো হয় কারণ, তো বুধের পজিশনটা কিভাবে ভালো দেখতে হবে, বুধ কত ডিগ্রিতে বসে আছে, কোন ঘরে বসে আছে। বুধ 7 নম্বর ঘরে থাকলে ভালো ফল দেবে। বুধ যদি নিজের রাশিতে থাকে, বুধ কোথায় থাকতে হবে? বুধকে হয় 3-এ থাকতে হবে, নইলে বুধকে হয় 6-এ থাকতে হবে, অথবা 7-এ যদি বুধ থাকে ভালো ফল দেবে। কারণ শুক্রের সাথে বুধ ওখানে কারকের কাজ করে। তার মানে বুধ কোন কোন জায়গায় ভালো ফল দিয়ে দেবে? গুরুচণ্ডাল দোষে বুধ ভালো ফল দিয়ে দেবে তোমার 3 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। মানে যার গুরুচণ্ডাল দোষ তৈরি হচ্ছে 3, 6, 7-এ, তার গুরুচণ্ডাল দোষের এফেক্ট অনেক কম, অনেক কম। শুধু বৃহস্পতির মহাদশা, রাহুর অন্তর্দশা অথবা রাহুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশাতে লাইফে কিছু স্ট্রাগেল আসবে, সেই স্ট্রাগেলটাকেও কাটিয়ে নেওয়ার পর আবার সব নর্মাল হয়ে যাবে। কম্বিনেশন বা কনজাংশন অফ প্ল্যানেটে একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি মাথায় রাখতে হবে? এরা তখনই এফেক্ট করবে যখন এদের মহাদশা এবং অন্তর্দশা চলবে, তার আগে কিন্তু কোনো এফেক্টই করবে না। এবং শনি রাহু যেহেতু পরস্পর মিত্র গ্রহ, তো এরা তো এদের কোনো ঘরও নষ্ট করেনি। যেমন শনির ঘর হচ্ছে 8, 10, কোনো নষ্ট করেনি সে। রাহুর ঘর হচ্ছে 12, সেটাও নষ্ট করেনি। সুতরাং এই জিনিসগুলো তার মধ্যে থাকবে। এইটাই হচ্ছে বেসিক্যালি এই যোগে মোটামুটি একটা সামারি। এইবার কখন যোগ হবে, কখন দোষ হবে, পরিষ্কার দুটো অর্থে বুঝিয়ে দিয়েছি। ফার্স্ট অর্থ কি বুঝিয়েছি? প্রথমে দোষ হতে গেলে দুজনের ডিফারেন্স থাকতে হবে 5 ডিগ্রি। সেকেন্ড কি বুঝিয়েছি? 5 ডিগ্রি হলো এবং তার সাথে দেখবো কোন ঘরে কোন রাশিতে বসে আছে। যদি স্বরাশিতে শনির বসে থাকে তাহলে এই দোষটা দোষ থাকবে না, যোগে পরিণত হয়ে যাবে। যদি স্বরাশিতে না বসে অন্য কোন রাশিতে বসে, কিরম রাশি? কিরম রাশি? বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি, মেষ রাশি মঙ্গলের রাশি, কর্কট রাশি, সিংহ রাশি। বৃহস্পতির কোন দুটো রাশি আছে? ধনু রাশি, মীন রাশি। এক্ষেত্রে ভালো ফল দেবে না। শুধুমাত্র ভালো ফল কোথায় দেবে? কুম্ভ রাশিতে দেবে, মকর রাশিতে দেবে, সেটা 6, 8, 12 হলেও দেবে। যদি মনে করে এরকম দেখছিস 6 নম্বর ঘরে বা 8 নম্বর ঘরে বা 12 নম্বর ঘরে কারণ মকর রাশিতে এই প্লেসমেন্ট তৈরি হয়েছে বা এই যোগ তৈরি হয়েছে, এটা যোগ, তখন আর রোগ নয়। শুধুমাত্র সমস্যাটা তার কখন হবে? যখন শনির মহাদশাতে রাহুর অন্তর্দশা অথবা রাহুর মহাদশাতে শনির অন্তর্দশা চলবে, সেই টাইমটা খারাপ যাবে একটু। কারণ নিজের ঘরে থেকে কেউ নিজের সাথে প্রবলেম করে না। আমরা কেউ কি পাগল আছে নিজের ঘরে বসে নিজের হাত দিয়ে নিজের গলা কাটবো? নেই তো। কিন্তু আমি যদি শত্রুর ঘরে চলে যাই, ফুল অ্যাক্টিভ হয়ে যাবো, আমি তখন ছাড়বো না। বিশেষ করে শনি যদি সানকে পেয়ে যায়, মানে লিও রাশিতে, মানে সিংহ রাশির ঘরে, ওখানে উৎপাদ মাচিয়ে দেবে। 5 ডিগ্রির নিচে থাকলে উৎপাদ মাচাবে।
শনি ওইখানে চন্দ্রের ঘরে চতুর্থ ঘরে যদি থাকে, মানে কর্কট রাশিতে যদি এই কম্বিনেশন তৈরি, উৎপাত মাছিয়ে ছেড়ে দেবে। বৃহস্পতির রাশিতে তাও উৎপাতটা কম করবে, কিন্তু মঙ্গলের রাশি, চন্দ্রের রাশি আর সূর্যের রাশিতে উৎপাত মাচাবে হেভি জোর, হেভি জোর উৎপাত মাচাবে ও। আর এই উৎপাতে যে শুক্রের রাশিতে অত প্রবলেম করবে না, তো বৃষ রাশিতে অত প্রবলেম করবে না, শুধুমাত্র একটু পয়সার কর্কি মনে হয় মাঝে মাঝে, হয়তো লোকটার হাতে পয়সা নেই, লোকটা বেশি সত্যি কথা বলে দেয় তার জন্য পয়সা নেই, এরকম সিস্টেম তৈরি করবে। কারণ শুক্র শনি হচ্ছে ভাই ভাই, শুক্রের একটা চোখ চলে গেছে, শনিদেব নিজের চোখটা খুলে শুক্রদেবকে দান করেছে। তা শুক্রের যে দুটো রাশি, একটা তুলা রাশি আর একটা হচ্ছে তোমার বৃষ রাশি, সেখানেও এই যোগের মানে যে দোষও হয়ে যায়, সেই দোষের ফলাদেশ কম। কিন্তু নিজের যারা পাক্কা শত্রু মঙ্গল, রবি আর চন্দ্র, এদের রাশি বা এদের ঘরে এর এফেক্ট মারাত্মক, এর এফেক্ট মারাত্মক, মানে সত্যিকারেরই অভিশাপ যোগ তাদের ক্ষেত্রে। তাদের যে ঘরটাতে বসবে, যদি সূর্যের ঘরে বসে মান ইজ্জত সব খেয়ে নেবে, সে সব সময় রুগী থাকবে, আর তার মধ্যে একটা ভয় তৈরি করে রাখবে রাহু। এই বোধহয় ফেঁসে গেলাম, এই বোধহয় ফেঁসে গেলাম, এই বোধহয় আমাকে পুলিশ তুলে নিয়ে চলে যাবে, এই বোধহয় ও এসে আমাকে মারবে। এতটুকু, এতটুকু। এবার বল কার কি কনফিউশন আছে, আনমিউট করে আমি বলে দিচ্ছি। এবার তোরা আনমিউট করে বলতে পারিস। যদি কারো কোনো প্রশ্ন থাকে এবার আনমিউট করে জিজ্ঞাসা করতে পারিস। মোটামুটি এটাই হচ্ছে এই কম্বিনেশনের মূল সূত্র। তোদের কি কারো কোনো প্রশ্ন আছে, না ক্লাসটা আমি অফ করবো? হ্যালো, না, নেই। অনন্ত তোর আছে? অনন্ত আছে কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে এই আজকের ক্লাসের আমি রেকর্ডিংটা এখানে স্টপ করে দিচ্ছি।